নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 18ই জুলাই বৃহস্পতিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই বড় খবরে থাকছে উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ডিব্রুগড় এক্সপ্রেসের 12টা কামরা বেলাইন, মৃত 4 জন, আহত বহু। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত অভিযোগের কেস ডায়েরি দেখতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। বীরভূমের রামপুরহাটে ভয়াবহ মোটরবাইক সংঘর্ষে মৃত 5 জন, আহত আরও 2 জনের অবস্থা সংকটজনক। যোগী আদিত্যনাথ এবং তার ডেপুটি কেশব মৌর্যের মধ্যে লড়াই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সমস্ত বিরোধী দল। সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে অশান্তির আবহে বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং পড়ুয়াদের উদ্দেশ্যে সতর্কবার্তা পাঠিয়েছে নরেন্দ্র মোদী সরকার। কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ জুড়ে শাটডাউন কর্মসূচিতে রাজধানীর উত্তরায় সংঘর্ষে আজকেও 5 জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে বাংলাদেশ সরকার রাজি বলে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে রক্ত মারিয়ে কোনো সংলাপ নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সালেহ হাসান নাকবি বলেছেন, যারা এই সময়ে মানুষের অধিকার হরণের পক্ষে দাঁড়িয়েছে তারা প্রত্যেকেই এই যুগের রাজাকার। ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল হুদাইদা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে আমেরিকা এবং ব্রিটেন। মার্কিন নির্মিত F-16 জঙ্গি বিমান ভূপাতিত করার জন্য পুরস্কার ঘোষণা করেছে রাশিয়ার বেসরকারি কোম্পানি ফোরেস। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। আবার ট্রেন দুর্ঘটনা, উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ডিব্রুগড় এক্সপ্রেসের 12টা কামরা বেলাইন, মৃত কমপক্ষে 4 জন, আহত বহু, মৃত বাড়ার সম্ভাবনা রয়েছে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত 10-12টা কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ গোন্ডা এবং মনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটা ঘটে বলে জানা যাচ্ছে। ট্রেনের একটা বাতানুকূল কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিংহ বলেছেন, গোন্ডার কাছে মতিগঞ্জ এবং জিলাহির মাঝখানে ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত সাপেক্ষ। আপাতত উদ্ধার কাজ চলছে। 3-4 জন মারা গিয়েছেন বলে জানতে পেরেছি। হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে কিছুক্ষণ পর বলা সম্ভব হবে। উদ্ধার কাজ শেষ হয়নি। উদ্ধার করে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে বৃহস্পতিবার দুপুরে আচমকা বিকট শব্দ শুনতে পান যাত্রীরা। পরক্ষণেই দুর্ঘটনা। বেলাইন হয় একের পর এক কামরা, একাধিক বাতানুকূল কামরা লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনাস্থলের যে ছবি আসতে শুরু করেছে তা ভয়াবহ। একাধিক প্রাণহানির আশঙ্কাও রয়েছে। দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত অভিযোগের কেস ডায়েরি দেখতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার উচ্চ আদালত নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশকে সমস্ত অভিযোগের নথিপত্র জমা দেওয়ার জন্য। আগামী 8ই আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। পুলিশের কাছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখনো পর্যন্ত 26টা অভিযোগ রয়েছে। এই মামলাগুলোতে এর আগে আদালতের তরফে রক্ষা কবচ পেয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ওই মামলাগুলোর কেস ডায়েরি দেখতে চান। তবে মামলাগুলোতে দেওয়া অন্তর্বর্তী নির্দেশে শুভেন্দু অধিকারীকে যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল তা বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত 2022 সালে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া একের পর এক এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন তিনি। আদালতের কাছে শুভেন্দুর আবেদন ছিল দলবদল করার পরে তার বিরুদ্ধে
ইচ্ছাকৃতভাবে মিথ্যা মামলা দেয়া হচ্ছে, ওই এফআইআরগুলো খারিজ করে দেয়া হোক, নয়তো সমস্ত অভিযোগের তদন্ত করুক সিবিআই। বিচারপতি রাজাশেখর মান্থা 2022 সালের 8ই ডিসেম্বর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া 26টা এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। এদিন বিচারপতি সেনগুপ্ত বিচারপতি মান্থার সেই নির্দেশ বহাল রেখেছেন। বীরভূমের রামপুরহাটে ভয়াবহ মোটরবাইক সংঘর্ষে মৃত 5 জন, আহত আরও 2 জনের অবস্থা সংকটজনক। ঘটনাস্থলেই 2 জন নিহত হন, বাকি 3 জন হাসপাতালে মারা যান। বাকি গুরুতর আহত 2 জন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, 2টো মোটরসাইকেলের মধ্যে একটাতে চালক সহ 4 জন ছিলেন, অন্যটাতে চালক সহ 3 জন। তারা এক জায়গায় ছিলেন না, কেউ কুশমোড়ের করমজি গ্রামের বাসিন্দা, কেউ স্থানীয় যশোহরি গ্রামের বাসিন্দা। মহরম উপলক্ষে তারা বন্ধুদের সঙ্গে বাইকে ঘুরতে বেরিয়েছিলেন। মৃতদের নাম শামসুল হক, মিসবুল হক, আরিফ মোহাম্মদ, নাসিম শেখ এবং রহমতুল্লাহ। বুধবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাট থানার পুরপাড়া গ্রামের কাছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ নিহত এবং আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে মৃত্যু হয় আরও 3 জনের গতকাল। যোগী আদিত্যনাথ এবং তার ডেপুটি কেশব মৌর্যের মধ্যে লড়াই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সমস্ত বিরোধী দল। বিষয়টা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বিজেপিতে এখন মুষল পর্ব চলছে, হারের দায় কার ঘাড়ে চাপানো হবে তাই নিয়ে চলছে দোষারোপের পালা। উত্তরপ্রদেশে বিজেপি লোকসভা নির্বাচনে 80টা আসনের মধ্যে 33টা আসনে জিতেছে। এরপরই যোগী কেশব দ্বন্দ্ব সকলের সামনে প্রকট হয়ে পড়ে। অখিলেশ আরও যোগ করেছেন, ক্ষমতার এই লড়াইতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরপ্রদেশের সাধারণ মানুষ। প্রসঙ্গত, লখনৌতে বিজেপির ওয়ার্কিং কমিটির বৈঠকে মৌর্য বলেছেন, সরকারের তুলনায় দল বড়, দলীয় কর্মীদের সমস্যা আমার সমস্যা, কর্মীরাই দলের প্রধান সম্পদ। লোকসভা ভোটে যোগী আদিত্যনাথ যে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন তা নিয়েও সরব হন তার ডেপুটি। যোগীর ভুল পথ নির্দেশের ফলেই এখানে বহু আসন হারিয়েছে বিজেপি। এরপরই যোগী আর মৌর্য সম্পর্ক নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যায়। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও দীর্ঘ সময় ধরে বৈঠক করেছেন কেশব মৌর্য। এই বৈঠকে উত্তরপ্রদেশের বিজেপি চিফ ভূপেন্দ্র চৌধুরীও যোগদান করেন। এরপরই স্থির হয় লোকসভা ভোটের ফল নিয়ে পরে আলোচনা হবে। তার আগে উত্তরপ্রদেশের 10টা আসনে উপনির্বাচনকে ফোকাস করুক সেখানকার গেরুয়া শিবির। সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে অশান্তির আবহে বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং পড়ুয়াদের উদ্দেশ্যে সতর্কবার্তা পাঠিয়েছে নরেন্দ্র মোদী সরকার। বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার ওই সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে যে ভারতীয় নাগরিক এবং পড়ুয়ারা রয়েছেন তাদের ভ্রমণ বর্জন করা, এমনকি বাড়ির বাইরে বেরোনো নিয়ন্ত্রণ করার বার্তা দেওয়া হয়েছে ওই সরকারি নির্দেশিকায়। পাশাপাশি প্রয়োজনে ঢাকার ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনার উপ হাইকমিশনের ফোন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সংরক্ষণ বিরোধী ছাত্র যুবদের সর্বাত্মক অবরোধ কমপ্লিট শাটডাউন কর্মসূচির জেরে বৃহস্পতিবার সকাল থেকে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে বাংলাদেশ। রাজধানী ঢাকাসহ সে দেশের বিভিন্ন শহর বৃহস্পতিবার বন্ধের চেহারা নিয়েছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় চলছে ধর্না, অবরোধ, বিক্ষোভ। মঙ্গলবার হিংসাত্মক আন্দোলনের জেরে মৃত্যু হয়েছে 6 জনের। তারপর বুধবার গভীর রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়েছে ঢাকাসহ বিভিন্ন জেলায়। এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ জুড়ে চলা শাটডাউন কর্মসূচিতে রাজধানীর উত্তরায় সংঘর্ষে 5 জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক জানিয়েছেন, বৃহস্পতিবার সংঘর্ষে আহত হয়ে শতাধিক ব্যক্তি চিকিৎসা নিতে এসেছিল। এদের মধ্যে 4 জন মারা গিয়েছে, 70 জন ভর্তি আছে। এছাড়া 5 জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশের গুলিতে নিহতরা হলেন শামসুজ্জামানের ছেলে
জাহিদুজ্জামান তানভীর বয়স 25, আব্দুল জলিলের ছেলে সিরাজ বয়স 35, মাহমুদের ছেলে আসিফ হাসান বয়স 20 এবং জসিম বয়স 45। এদিকে উত্তরায় অবস্থিত বেসরকারি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তিনি বেসরকারি নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গিয়েছে। হাসপাতালের প্রিন্সিপাল সাব্বির আহমেদ খান জানিয়েছেন, এই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, পরে তাকে অ্যাম্বুলেন্স করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত 120 জন এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। এর আগে মাদারীপুরে সংঘর্ষ চলাকালে জলে ডুবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এছাড়া সংঘর্ষের ঘটনায় আহত আরও প্রায় 250 জন উত্তরার বেসরকারি ক্রিসেন্ট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। হাসপাতালের জেনারেল ম্যানেজার তোফাজ্জল হোসেন বলেছেন, অন্তত 200 থেকে 250 জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে, কেউ ভর্তি নেই এই মুহূর্তে। আহত আরও আসছে এখনো, তবে সংখ্যা বলা যাচ্ছে না। এই হাসপাতালে আহতদের কেউ মারা যায়নি। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে বাংলাদেশ সরকার রাজি বলে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে, রক্ত মারিয়ে কোনো রকমের সংলাপ নয়। সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, রক্ত মারিয়ে কোনো সংলাপ নয়। আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক সারজিজ আলমও পৃথক স্ট্যাটাসে প্রশ্ন রেখে বলেছেন, একদিকে গুলি আর লাশ আর অন্যদিকে সংলাপ, আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে? এছাড়া আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, গুলির সাথে কোনো সংলাপ হয় না, এই রক্তের সাথে বেইমানি করার থেকে আমার মৃত্যুই শ্রেয়। এর আগে আজ বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি আছে। কোটা নিয়ে আদালতে যখন শুনানি হবে তখন সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব দেয়া হবে। মন্ত্রী আরও বলেছেন, আমরা কোটা সংস্কারের পক্ষে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাক্তার সালেহ হাসান নকিব বলেছেন, যারা এই সময়ে মানুষের অধিকার হরণের পক্ষে দাঁড়িয়েছে তারা প্রত্যেকে এই যুগের রাজাকার। সুবিচারের পক্ষে যারা দাঁড়ানোর সাহস রাখেন তারা প্রত্যেকেই এই সময়ের মুক্তিযোদ্ধা। 71-এ গিয়ে আর মুক্তিযুদ্ধ করার সুযোগ নেই, তাই এই সময় মানুষের অধিকার আদায়ে যারা দাঁড়িয়েছে তারা মুক্তিযোদ্ধা, আর এই সময়ের মানুষের অধিকার হরণের পক্ষে যারা দাঁড়িয়েছে তারা প্রত্যেকে এই যুগের রাজাকার। ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল হুদাইদা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে আমেরিকা এবং ব্রিটেন। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হুদাইদা শহরে অন্তত 3 দফা বোমা বর্ষণ করা হয়েছে। এর মধ্যে বিমানবন্দরও রয়েছে। ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার কারণে ইয়েমেনের হুদাইদা শহরে এ পর্যন্ত বহুবার হামলা চালিয়েছে মার্কিন শক্তি। আজকের হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মার্কিন নির্মিত F-16 জঙ্গি বিমান ভূপাতিত করার জন্য পুরস্কার ঘোষণা করেছে রাশিয়ার বেসরকারি কোম্পানি ফোরেস। রাশিয়ার যে সেনা সর্বপ্রথম মার্কিন নির্মিত F-16 জঙ্গি বিমান ভূপাতিত করতে পারবে তাকে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার বেসরকারি কোম্পানি ফোরেস। কোম্পানিটা বলেছে, প্রথম যে সেনা F-16 জঙ্গি বিমান ভূপাতিত করতে পারবে তাকে 15 মিলিয়ন রুবল বা $1,70,000 পুরস্কার দেয়া হবে। এর আগেও এই কোম্পানি পশ্চিমা সামরিক সরঞ্জাম ধ্বংস করার জন্য রুশ সেনাদের বিভিন্ন সময়ে পুরস্কার দিয়েছে। সম্প্রতি আমেরিকা, বেলজিয়াম, ডেনমার্ক এবং নেদারল্যান্ড ইউক্রেনকে অন্তত 60টা F-16 জঙ্গি বিমান সরবরাহ করার ঘোষণা করেছে। চলতি বছর শেষ হওয়ার আগেই এই সব বিমান সরবরাহ করা হবে। চলতি জুলাই মাসের প্রথম দিকে নেদারল্যান্ড সরকার ঘোষণা দিয়েছে যে তারা খুব শিগগির 24টা F-16 বিমান সরবরাহ করবে। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।